অন্তরার স্বামী এবং শ্বশুরমশাই শহরের সবথেকে বড় উকিল ছিল, আর অন্তরার একমাত্র ননদ দিয়া এখন উকিল হওয়ার জন্য পড়াশোনা করে। কিন্তু অন্তরা একজন গৃহবধূ, আর সে ভীষণ পরিমাণে সংস্কারী মেয়ে। সে সবসময় তার শ্বশুরবাড়ির সদস্যদের খেয়াল রাখতে পছন্দ করে। আর একদিন অন্তরা যখন রান্নাঘরে রান্না করতে যায় তখন, বৌমা, আজকে তুমি গরম গরম ভাত আর তার সাথে ডাল রান্না করো, কারণ আজকে তোমার বরের আর তোমার শ্বশুর মশাইয়ের একটা গুরুত্বপূর্ণ কেস আছে, তাই ওরা কিন্তু বেশি খাওয়া দাওয়া করে কোর্টে যেতে পারবে না। এই শুনে অন্তরা তাড়াতাড়ি করে রান্না বান্না করে। আর সে যখন তার স্বামী এবং শ্বশুর মশাইকে খাবার খেতে দেবে তখন দিয়াও উকিলের কালো কোট পরে খাবার খেতে চলে আসে, কারণ সে আজকে তার বাবা এবং দাদার সঙ্গে আদালতে যাবে আর তাদেরকে একটা ক্রাইম কেস সমাধান করতে সাহায্য করবে। এমন সময় নতুন বৌমা যখন সবাইকে খাবার খেতে দেয় তখন সবাই ভীষণই তাড়াহুড়ো করতে শুরু করে। আর হঠাৎ করে অন্তরার হাত থেকে ডালের বাটি পড়ে যায়। বৌমা, তুমি একটা কাজও ঠিক মতো করতে পারো না, সব ডাল ছিটকে মাটিতে পড়ে গেল। আর দেখো, তোমার বরের কালো কোটটা নষ্ট হয়ে গেছে। সত্যি তুমি একটু দেখে শুনে কাজ করবে তো? অন্তরা, আমি কালকেই দর্জির কাছে গিয়ে আমার জন্য কালো কোটটা নতুন করে বানিয়ে নিয়ে এসেছিলাম, আর তুমি আজকে নষ্ট করে দিলে। এবার আমি কি পরে কোর্টে যাবো বলো তো? আমার আর ভালো লাগে না। এই বলে দীপ ঘরে চলে যায় আর নিজের উকিলের কোট ভালো করে পরিষ্কার করতে শুরু করে। বৌদি, তুমি এরকম ভাবে দাদার কোট নষ্ট করে দিলে, তারপর এক বাটি ডালও নষ্ট করলে। এই জন্য পেনাল কোড অনুযায়ী তোমার 1 বছরের শাস্তি হওয়া উচিত, আর তার সাথে 2000 টাকা জরিমানা তো আছেই। সবার মুখে এরকম কথা শুনে অন্তরে একেবারে বিরক্ত হয়ে ওঠে, কারণ বাড়িতে সবসময় কথায় কথায় এরকম উকিলগিরি তার ভালো লাগে না। আমার আবার কিসের শাস্তি আর কিসের জরিমানা? সারাদিন আমি বাড়িতে কাজ করি, সুতরাং একটু আধটু ভুল তো হতেই পারে। তাই জন্য তোমরা সবসময় আমাকে এরকম পেনাল কোড অনুযায়ী কথা শোনাতে আসবে না। এই বলে অন্তরা রান্নাঘরে চলে যায়। আর এমন সময় দীপ তার কালো জামা পরিবর্তন করে। আর কিছুক্ষণের মধ্যেই দীপ তার বাবা এবং বোনের সঙ্গে আদালতে গিয়ে উপস্থিত হয়। আর তারা তিনজনে একটা ক্রাইম মামলার সমাধান করতে শুরু করে। আর সেই মামলা জেতার পর তারা তিনজনে খুবই খুশি হয়। বোন, তুই দেখলি তো আমরা কিভাবে আদালতে কেস লড়লাম? সুতরাং তোকেও কিন্তু পরবর্তীকালে আমাদের মধ্যে একজন বড় উকিল হয়ে উঠতে হবে, যাতে তুই বড় বড় মামলা সমাধান করতে পারিস আর অনেক টাকা রোজগারও করতে পারিস। হ্যাঁ দাদা, তাই তো দেখলাম তুই আর বাবা কিরকম ওই বদমাইশ লোকটাকে চোখের নিমেষে নির্দোষ প্রমাণিত করে দিলি, আর যে কোনো দোষ করেনি সে কেমন ফেসে গেল বলতো। সত্যি তোদের কিন্তু ট্যালেন্ট আছে, চোখে ধুলো দিয়ে ভুলকে ঠিক আর ঠিককে ভুল করে দিতে পারিস। আরে ধীরে কথা বল, সবাই শুনতে পেয়ে যাবে তো। আমরা উকিল, আর এটাই আমাদের কাজ। পরবর্তীকালে তোকে এই কাজটা খুব ভালো করে করতে হবে, কারণ ওই বদমাইশ লোকটার কাছে অনেক টাকা আছে, আর ও আমাদের অনেক টাকা দিয়েওছে। তুই যখন উকিল হয়ে যাবি তখন টাকার জন্য তুইও এরকম করবি। দাদা এবং বাবার কথা শুনে দিয়া খুবই খুশি হয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা অন্তরে এবং তার শাশুড়ি মায়ের জন্য দামি দামি জিনিসপত্র, খাবার দাবার এবং অনেক দামি দামি উপহার কিনে নেয়। আর তারা যখন সেই জিনিসগুলো নিয়ে বাড়িতে ফিরে যায় তখন অন্তরে এবং তার শাশুড়ি মা দুজনেই খুবই খুশি হয়। রেখা, আমি তোমার জন্য একটা বড় হীরের হার নিয়ে এসেছি, কারণ আজকে আদালতে আমরা সবচেয়ে বড় মামলা জিতে গেছি আর কোটি কোটি টাকা রোজগার হয়েছে। সত্যি অনেক দিন ধরে এরকম হীরের হার পরার খুব শখ ছিল, আর আমার গলায় কিন্তু এই হীরের হারটা খুব সুন্দর মানাবে। অন্তরা, আমিও তোমার জন্য দামি দামি সোনার গহনা, শাড়ি আর ভালো ভালো খাবার নিয়ে এসেছি। আজকে আমরা সবাই মিলে আনন্দ করে আমাদের জিত সেলিব্রেট করব। আজকে আমরা সবাই খুব খুশি। তোমরা প্রত্যেকদিন বড় বড় মামলা জিতে যাও, কিন্তু তাই বলে এভাবে টাকা নষ্ট করে ঠিক নয়। আমার এসব সোনা গহনা কিছুই লাগবে না, কারণ আমার কাছে তো সবই আছে। সব আছে তাতে কি হয়েছে? দাদা যখন তোমাকে উপহার দিয়েছে তখন তুমি এই সোনার হার সবসময় পরে থাকবে, কারণ তুমি উকিল বাড়ির বউ বলে কথা। এরকম কথা শুনে অন্তরা চুপ করে থাকে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন তার শ্বশুর বাড়ির লোকেরা এরকম ভাবে লোককে টুপি পরিয়ে মিথ্যাকে সত্যি এবং সত্যিকে মিথ্যা বলে বেশি বেশি করে টাকা রোজগার করে, কারণ তারা অনেক বড় মাপের উকিল। আর একদিন অন্তরার স্বামী, শ্বশুর মশাই এবং ননদ যখন আদালতে যায় তখন, মা, আজকে আমার বান্ধবীর জন্মদিন, তাই আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। আপনার ছেলে তো আমার সাথে যেতে পারবে না, তাই আমি ভাবছি আমি নিমন্ত্রণ অ্যাটেন্ড করে আসবো। হ্যাঁ যাও, কিন্তু তুমি এরকম পাতি কম দামি শাড়ি পরেছো কেন? তুমি একটা দামি শাড়ি পরো আর তার সাথে সোনার 7 নলি হার পরে যাও, কারণ আমি চাই আমার বৌমা যেখানেই যাক না কেন সবার মধ্যে সাজের দিক থেকে একদম শ্রেষ্ঠ হয়ে উঠুক। শাশুড়ি মায়ের এরকম বড় বড় কথা মোটেই অন্তরার পছন্দ হয় না, কারণ সে সাদা মাটা থাকতে পছন্দ করে।
কিন্তু শাশুড়ি মা তাকে এরকম জোর করলে সে দামি দামি শাড়ি এবং সোনা গহনা পরতে বাধ্য হয়। আর অন্তরা যখন তার বান্ধবীর বাড়িতে যায় তখন সবাই মিলে অন্তরাকে দেখে বিভিন্ন রকমের কথা বলতে শুরু করে। কিরে অন্তরা, তোর বর শ্বশুর মশাই ননদকে সবসময় খবরের চ্যানেলে দেখি, ওরা অনেক বড় বড় কেস সলভ করে। ভাগ্য করে বেশ ভালোই বড়লোক উকিল শ্বশুর বাড়ি পেয়েছিস। বেশ কথায় কথায় খামে করে টাকা রোজগার করে বল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আর ওরা নিজেদের পেশা নিয়ে ভীষণই খাটতে ভালোবাসে। আর ওরা কিন্তু খুবই সৎ, তাই জন্য ওরা জীবনে এত সাফল্য পেয়েছে। আমি আমার এরকম উকিল শ্বশুর বাড়ি পেয়ে খুবই খুশি। অন্তরার এই কথা বলা মাত্রই তার বান্ধবী শেফালি একেবারে হো হো করে হেসে ওঠে। আর যা দেখে অন্তরা খুবই অবাক হয়। চুপ কর তো, বেশি বড় বড় কথা বলিস না। তোর উকিল শ্বশুরবাড়ি নাকি সৎ, এই কথাটা আমাকে মেনে নিতে হবে। এই তো কিছুদিন আগে তোর বর আর শ্বশুর মশাই যে বড় ক্রাইম কেসটা সলভ করলো, ওটা আমার একটা বদমাইশ আত্মীয়র কেস ছিল। আমার রিলেটিভ ওই চুরির কেসের জন্য দায়ী। আর ওরা এতটাই বদমাইশ, তাই আমি কিন্তু ওদের সঙ্গে কোনো সম্পর্কই রাখি না। শেফালির কথা শুনে অন্তরা একেবারে অবাক হয়ে যায়, কারণ সে তার শ্বশুরবাড়ির সম্বন্ধে এরকম কথা বিশ্বাস করতে পারে না। তাই সে তখনই তার বান্ধবীর সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। আর অন্যদিকে শেফালিও আরো বেশি বেশি করে সত্যি কথা বলে, তাই অন্তরা একদমই সহ্য করতে পারে না। তুই কি সব কথা বলছিস? আমার মনে হয় তুই ভীষণ পরিমাণে হিংসায় জ্বলছিস যে আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো উকিল, তাই তুই এসব কথা বলছিস, তাই তো? আমার জ্বলতে বয়েই গেছে। ওরকম অসৎ উকিল শ্বশুরবাড়ি পাওয়ার থেকে না পাওয়া অনেক ভালো। তোর বর, শ্বশুর মশাই আর ননদ আমার বদমাইশ রিলেটিভকে একেবারে নির্দোষ প্রমাণ করে দিল। আর বেশি বেশি করে টাকা খেয়েছে। আর যার বাড়িতে অত বড় চুরি হয়েছে, বেচারা সবার সামনে দোষী হয়ে গেল। আর তোকে তো শ্বশুরবাড়ির লোকেরা ওরকম বাজেভাবে টাকা রোজগার করে বেশি বেশি গহনাগাটির শাড়ি কিনে দিয়েছে, তাই তো? শেফালির কথা শুনে অন্তরার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। আর সে লজ্জায় কিছুতেই তার বান্ধবীর বাড়িতে দাঁড়াতে পর্যন্ত চায় না, কারণ এরকম অসৎভাবে রোজগার করা অন্তরার মোটেই পছন্দ নয়। আর শেফালি যখন অন্তরাকে আরো বেশি করে অপমান করে, তখন অন্তরা সহ্য করতে পারে না। তাই অন্তরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসে। আর ঠিক তখনই সে দেখে যে তার শাশুড়ি মা এবং স্বামী ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাড়িতে ঢুকছে। এই যন্তরা, তুমি বলেছিলে না তোমার বাবার শরীর খারাপ হয়েছে? এই নাও 1 লক্ষ টাকা, তোমার বাবার চিকিৎসা করে নিও, দেখবে তোমার বাবা ঠিকই সুস্থ হয়ে উঠবে। তোমার আর তোমার বাবার এরকম অসৎ উপায়ে রোজগার করা টাকা আমার লাগবে না। তোমরা সৎ মানুষকে দোষী প্রমাণ করে টাকা নিয়ে আসছো, লজ্জা করে না? ওই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা করালে আমার বাবার ক্ষতি হবে। অন্তরা যে এমন কথা বলে, তখনই তার শ্বশুর বাড়ির লোকেরা ভীষণই রেগে যায়। আর তারা অন্তরাকে খুবই বকাবকি করতে শুরু করে। আর অন্তরা যখন সবাইকে শেফালির সমস্ত কথাগুলো জানায়, তখন অন্তরার পরিবার নিজেদেরকে ঠিক রাখতে পারে না। বৌমা, আমি যদি জানতাম তোমার বান্ধবী এরকম ছোট লোক, তাহলে কোনোদিনও তোমাকে ওখানে যেতে দিতাম না। তোমার বান্ধবী এত খারাপ কথা বলল, আর তুমি কোনো রকম প্রতিবাদ না করে বাড়ি চলে এলে। সত্যি কথা বললে তার কোনো প্রতিবাদ করা যায় না। আর ভাগ্যিস আমি আপনাদের পরিবারের মতো এরকম অসৎ উকিল নই যে সত্যি কথাকে মিথ্যে কথা প্রমাণ করে দেব। অন্তরা এভাবে বললে সবাই মিলে তখনই অন্তরার গা থেকে দামি দামি সোনা গহনা খুলে নেয় আর অন্তরাকে খুবই অপমান করে। সেদিনের পর থেকে অন্তরাকে তারা আর কখনো বাড়ির বাইরে বেরোতে দেয় না। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন অন্তরার স্বামী এবং শ্বশুর মশাই উকিলের কোট পরে আদালতে যায় আর অসৎভাবে টাকা উপার্জন করে বাড়িতে নিয়ে আসে। দাদা, আমার কিন্তু উকিল হওয়ার পরীক্ষা আসছে, তাই আমার খুব চিন্তা হচ্ছে। আমি যদি পরীক্ষায় পাশ করতে না পারি আর তোদের মতো উকিল হতে না পারি, তাহলে আমাদের পরিবারের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। তুই এত চিন্তা করছিস কেন? তোর বাবা দাদা বেঁচে থাকতে তুই উকিল হবি না, সেটা কি কখনো হতে পারে? তুই নিশ্চিন্তে পরীক্ষা দিয়ে আয়, আর তুই একদিন ঠিকই উকিল হয়ে যাবি। এই কথা শুনে দিয়া খুবই খুশি হয়। আর দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে। আর একদিন দিয়া যখন আদালতে পরীক্ষা দিতে যায়, তখন তার পরীক্ষা মোটেই ভালো হয় না। আর যখন তার পরীক্ষার ফলাফল বেরোয়, তখন সে জানতে পারে সে ফেল করেছে। আর একটা গরিব ছেলে, যে কিনা অনেক খাটাখাটনি করে উকিল হওয়ার জন্য পড়াশোনা করেছে, সে খুব ভালো মতো সেই পরীক্ষা পাশ করে গেছে। আর এরকম খবর পাওয়ার পর তাদের বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যায়। দাদা, তুই যে বললি কোনো চিন্তা করতে হবে না, আমি উকিল হয়ে যাব, কিন্তু কোথায়? আমি তো ফেল করে গেলাম। আর ওই গরিব ছেলেটা এবার উকিলের জামা কাপড় পরে আদালতে ঘুরে বেড়াবে।
তুই চিন্তা করছিস কেন? রেজাল্ট তো এখনো পাবলিশ হয়নি, আর আমরা উকিল বলে আমাদের কাছে আগে রেজাল্ট চলে এসেছে। সুতরাং আমি তো ওই ছেলেটার জায়গায় ঢুকিয়ে দেবো, আর ওই ছেলেটাকে লিস্ট থেকে বাদ করে দেবো, কারণ গরিব ছেলেদের উকিল হওয়ার কোনো যোগ্যতাও নেই। এই বলে দীপ এবং তার বাবা বড় বড় জজ সাহেবদের সঙ্গে কথা বলতে শুরু করে আর তাদেরকে টাকা খাইয়ে দিয়াকে পাশ করানোর চেষ্টা করে। কিন্তু এই সমস্ত কথা অন্তরা যখন শুনে ফেলে তখন সে কিছুতেই এরকম অন্যায় সহ্য করতে পারে না। ওরা এভাবে একটা গরিব ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দেবে, এরকম কিছুতেই হতে পারে না। কারণ প্রত্যেক দিন আমি টিভিতে দেখি যে ভুল বিচারের কারণে অনেক গরিব মানুষ আত্মহত্যা করে, আবার অনেকে দেউলিয়া হয়ে যায়। আর এত কিছু হচ্ছে এরকম বদমাইশ লয়ারদের জন্য যারা ভুল বিচার করে। অন্তরা এমন সময় কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে দীপ এবং তার বাবা সবার সাথে কথা বলতে থাকে। ঠিক এমন সময় অন্তরা একটা রিপোর্টারের ফোন নাম্বার খুঁজে পায়, আর সে তৎক্ষণাৎ সেই রিপোর্টারকে ফোন করে সব বিষয় জানিয়ে দেয়, যার ফলে নিউজ চ্যানেলের রিপোর্টার সেই খবর পেয়ে বেশি দেরি করতে চায় না। সে তখনই মিডিয়া নিয়ে অন্তরার শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হয়, আর স্টিং অপারেশন করার মতো সে তাদের সমস্ত কথা রেকর্ড করে ফেলে। ম্যাডাম, আপনি এই বাড়ির বউ হয়ে অনেক বড় সাহসিকতার পরিচয় দিয়েছেন, আর আমরা অনেক বড় একটা সত্য ঘটনা জানতে পেরেছি। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, আমি নিউজ চ্যানেলে এই খবর ছড়িয়ে দেব। আর পরের দিন সমস্ত নিউজ চ্যানেলে দীপ এবং তার বাবার সমস্ত রহস্য ফাঁস করে দেওয়া হয়, আর তাদের জালিয়াতি একেবারে স্পষ্টভাবে ফুটে ওঠে, যার ফলে দীপ এবং তার বাবা আদালতের রেজাল্ট নিয়ে কোন রকম নয় ছয় করতে পারে না। আর এই খবর যখন তারা দেখে তখন তারা একেবারে অবাক হয়ে যায়। আর এমন সময় তারা খুব ভালো মতোই বুঝতে পারে এই সমস্ত কিছুর পেছনে অন্তরার হাত আছে। তোমার এত বড় সাহস যে তুমি আমাদের বাড়িতে থাকছো, আমাদের টাকায় গিলছো, আর আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিলে। তোমার জন্য আমাদের সবার উকিলি ক্যারিয়ার নষ্ট হয়ে গেল। তোমাকে আমরা ছাড়বো না, জ্বালিয়ে পুড়ে মেরে দেবো একেবারে। এই বলে উকিল পরিবার যখন অন্তরার উপর অত্যাচার করবে তখনই সেই বাড়িতে পুলিশ ঢুকে আসে, আর তারা কোনো মতেই আর অন্তরার উপর অত্যাচার করতে পারে না। আর তখনই পুলিশ অফিসার দীপ, দিয়া এবং তাদের বাবাকে ধরে থানায় নিয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই তাদের উকিলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেয়া হয়, যার ফলে তারা আর কখনো অসৎ উপায়ে টাকা উপার্জন করতে পারে না। তোমরা সবাই তোমাদের ভূগোল বইয়ের পেজ নাম্বার 72 খোলো। আজকে আমরা পড়ব ভঙ্গিল পর্বতের উৎপত্তি। আগের দিন আমরা পর্বতের শ্রেণী বিভাগটা পড়েছিলাম, আজকে আমরা ভঙ্গিল পর্বতের উৎপত্তি কিভাবে হয় সেটাই বোঝার চেষ্টা করব। লাবণী ম্যাডাম যখন বাচ্চাদেরকে পড়াতে ব্যস্ত হয়ে পড়ে তখনই হঠাৎ করে কোনো একটা বাচ্চার হাসির আওয়াজ সে শুনতে পায়। বেশ কিছুক্ষণ অন্তর অন্তর সেই হাসির আওয়াজটা শোনা যায়। তোমাদের মধ্যে কে এত হাসাহাসি করছে বলো তো? কে ডিস্টার্ব করছো আমাকে? আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, তোমাদের তো দেখছি পড়ার দিকে কোনো মন নেই। এই, কে হেসেছো? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও বলছি, সত্যি কথা বলো। লাবণী ম্যাডাম এক এক করে তার ক্লাসের সকল বাচ্চাকে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কেউ সত্যি কথা বলতে চায় না। লাবণী ম্যাডাম অনুমান করে প্রীতির কাছে গিয়ে বলে, প্রীতি, তুমি হেসেছো তাই না? আমার মনে হচ্ছে তুমি হাসাহাসি করছিলে। উঠে দাঁড়াও প্রীতি, উঠে দাঁড়াও। না ম্যাডাম, আমি তো মন দিয়ে পড়া শুনছিলাম, আমি কেন হাসতে যাব? অন্য কেউ হেসেছে, আমি তো হাসিনি ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমি একটু আগে ভঙ্গিল পর্বতের উৎপত্তি সম্পর্কে যা যা বলেছি সেটা আমাকে বুঝিয়ে বলো। আগে বলো ভঙ্গিল পর্বত কাকে বলে? তুমি খাতায় কিছু নোট ডাউন করোনি? আমি যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বললাম সেগুলো লেখোনি? কই দেখি তোমার খাতাটা দেখি। লাবণী ম্যাডাম প্রীতির কাছ থেকে খাতাটা নিয়ে নেয় এবং ওই খাতাটা খুলে দেখে সেখানে লাবণী ম্যাডামের একটি ছবি আঁকা আছে, আর সেই ছবির পাশে লেখা আছে আমাদের কালু ম্যাডাম। এই দেখে লাবণী ম্যাডামের খুবই খারাপ লাগে, তবুও সে প্রীতিকে আর কিছু না বলে আবার পড়ানো শুরু করে। লাবণী ম্যাডাম ছিল ওই মাধবপুর শিক্ষানিকেতন স্কুলের ভূগোলের শিক্ষিকা। তার বয়স মোটামুটি 27-28 বছরের কাছাকাছি ছিল। ভূগোল বিষয়ে তার জ্ঞান ছিল অদম্য, সেই সাথে ভূগোল বিষয়ে তার প্রতিভা ছিল প্রচুর, কিন্তু তার গায়ের রং ছিল খুবই কালো, আর সেই কারণেই তাকে মাঝে মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হতো। এরকমই একদিন লাবণী ম্যাডাম ক্লাসের বাচ্চাদেরকে কোনো একটা দরকারি বিষয়ে জ্ঞান প্রদান করছিল। এমন সময়, আচ্ছা তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও। আশা করছি তোমরা সবাই বোর্ড দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে স্তূপ পর্বত আর গ্রস্ত উপত্যকার ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। ছবিটা ভালো করে বুঝে গেলেই তোমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এই বলে লাবণী ম্যাডাম বোর্ডে ছবি আঁকার জন্য পিছন ঘুরে দাঁড়ায়। সে ছবি আঁকতে শুরু করলে হঠাৎ করেই পেছন থেকে কোনো এক বাচ্চা বেশ কয়েকটা চক লাবণী ম্যাডামের দিকে ছুড়ে দেয়।
এই কি করছো তোমরা? তোমরা সবসময় আমাকে ডিস্টার্ব করো কেন? এই চকগুলো কে ছুড়লো বলো? এই কাজটা কে করেছো? সে নির্দ্বিধায় উঠে দাঁড়াতে পারো আর বাইরে বেরিয়ে যেতে পারো। দয়া করে বাকিদের ডিস্টার্ব করো না। লাবণী ম্যাডামের কথা শুনে কেউ কোনো উত্তর দেয় না, কিন্তু সকলেই আস্তে আস্তে ফিক ফিক করে হাসতে থাকে। আমি জানি তোমরা কেউ সত্যি কথা বলবে না। আমি যদি দেখতে পাই কে এই কাজটা করেছো, তাহলে কিন্তু আমি প্রিন্সিপাল ম্যাডামের কাছে যেতে বাধ্য হব। এভাবেই লাবণী ম্যাডাম তার ক্লাসের বাচ্চাদেরকে ধমক দেয়। কিছুক্ষণের জন্য বাচ্চারা শান্ত হয়ে পড়ে। তাই লাবণী ম্যাডাম আবার বোর্ডে ছবি আঁকার জন্য পিছন ঘুরে দাঁড়ায়। তখনই রাহুল আবার উঠে দাঁড়ায় আর তার হাতে থাকা ডাস্টার ম্যাডামের দিকে ছুড়ে দেয়। সেই ডাস্টারটা ম্যাডামের মাথায় গিয়ে আঘাত করে। কি করছো তোমরা? তোমরা এভাবে আমাকে মারছো কেন? তোমরা জানো না আমি তোমাদের টিচার? টিচারদের সম্মান করতে হয়। তা না করে তোমরা কখনো আমাকে চক ছুঁড়ে মারছো, আবার কখনো ডাস্টার ছুঁড়ে মারছো। এরকম ভাবে আমি তো তোমাদের ক্লাস নিতে পারবো না। আজকের জন্য এতটাই। এই বলে লাবণী ম্যাডাম ক্লাস থেকে বেরিয়ে যায়। লাবণী ম্যাডাম ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত বাচ্চারা খুবই উল্লসিত হয়ে পড়ে। তারা প্রচন্ড জোরে জোরে চিৎকার করে আনন্দে লাফাতে থাকে। কালো ম্যাডামের ক্লাস করতে হবে না, আর আজকে কালো ম্যাডামের মুখও দেখতে হবে না। আমরা বেঁচে গেছি। দেখলি তো কিভাবে কালো ম্যাডামকে তাড়িয়ে দিলাম। এই দেখে লাবণী ম্যাডামের খুবই কষ্ট হয়। সে কিছুক্ষণের জন্য ভেবেছিল প্রিন্সিপাল ম্যাডামের কাছে গিয়ে অভিযোগ করবে, কিন্তু সে আর কিছুই করে না। লাবণী ম্যাডামের সঙ্গে যখনই এরকম অপমানজনক কোনো ঘটনা ঘটতো, সেই ঘটনার জন্য সে নিজের গায়ের কালো রঙকেই দায়ী করত। এরকম ভাবেই সময় কাটতে থাকে। একদিন তাদের স্কুলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম সেই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে সকল ম্যাডামদের একটি শিক্ষামূলক নাটকের আয়োজন করতে বলেন। নাটকের প্রস্তুতি স্বরূপ স্কুলের সমস্ত ম্যাডামরাই খুবই উৎসাহিত হয়ে পড়ে। আজকে টিফিনের সময় আমাদের নাটকের রিহার্সাল হবে, তাই তো? আচ্ছা, আমাকে কি রোল দেওয়া হবে? এখনো কিন্তু আমাকে জানানো হয়নি। আপনি জানেন নাকি অঙ্কিতা দি? তোমাকে কে বললো যে তোমাকে নাটক করতে নেওয়া হবে? তোমাকে তো নাটকে নেওয়াই হচ্ছে না। তোমার গায়ের কালো রঙের জন্য কেউ চাইছে না তোমাকে আমাদের দলের মধ্যে নিতে। তুমি স্টেজে উঠলে পুরো স্টেজটাই তো অন্ধকার হয়ে যাবে। তুমি নাটক করলে স্টেজে তো আমাদেরকে অনেক লাইটের ব্যবস্থা করতে হবে, কিন্তু তবুও তো তোমার মুখ দেখাই যাবে না। অঙ্কিতা ম্যাডামের কথা শুনে লাবণী ম্যাডামের প্রচন্ড খারাপ লাগে। না, এরকম ভাবে হবে না। সবাই আমার গায়ের কালো রঙের জন্য এভাবে আমাকে অপমান করে। বাচ্চাদের সঙ্গে সঙ্গে স্কুলের টিচাররাও এখন শুরু করেছে। আমাকে অবশ্যই প্রিন্সিপাল ম্যাডামকে এই ব্যাপারটা জানানো দরকার। এই ভেবে লাবণী ম্যাডাম প্রিন্সিপালের সঙ্গে কথা বলার জন্য তার রুমে যায়। ম্যাডাম, আপনার কাছে আমার একটা অভিযোগ আছে। আমাদের স্কুলের কালচারাল প্রোগ্রামের জন্য আপনি যে নাটকটা করতে বলেছেন, সেই নাটকে আমি অংশগ্রহণ করতে চাই, কিন্তু বাকি টিচাররা আমাকে অংশগ্রহণ করতে দিচ্ছে না। ওরা একদম ঠিক ডিসিশন নিয়েছে। এই প্রোগ্রামের দিন বাইরের অনেক গণ্যমান্য ব্যক্তিরা থাকবে। তোমার জন্য আমাদের নাটকের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আর তুমি নিজেকে দেখেছো? তুমি দেখতে কতটা কালো? তোমাকে তো দেখে পুরো ব্ল্যাকবোর্ড বলে মনে হয়। এতে ওদের কোনো দোষ নেই। প্রিন্সিপাল ম্যাডামের মুখে এমন কথা শুনে লাবণী ম্যাডামের আর কিছু বলার থাকে না। পরের দিন সে আবার হাসি মুখে স্কুলে আসে। সে তার ক্লাসরুমে প্রবেশ করে দেখে বোর্ডে কিছু একটা লেখা আছে। সেখানে লেখা ছিল কয়ে কালো, কয়ে কালমুখী, কয়ে কালি ইত্যাদি। লাবণী ম্যাডাম হাসি মুখে বোর্ডের লেখাগুলো পড়ে নিয়ে ডাস্টার দিয়ে সেগুলো আবার মুছে দেয় এবং আবার পড়ানো শুরু করে। এই দেখে ক্লাসের বাচ্চারা খুবই অবাক হয়। কি রে, আজকে কালো ম্যাডাম রাগ করলো না কেন? ম্যাডামের তো রেগে যাওয়ার কথা ছিল। এই ছোট ছোট জিনিস ম্যাডামের কাছে কমন হয়ে গেছে, তাই এগুলোতে ম্যাডামের আর কিচ্ছু মনে হচ্ছে না। আমাদেরকে অন্য কোনো মজাদার জিনিস করতে হবে। এভাবে ক্লাসের বাচ্চারা লাবণী ম্যাডামের পড়া না শুনে কিভাবে তাকে বিরক্ত করা যায় এবং কিভাবে তাকে উত্ত্যক্ত করা যায় এই নিয়েই প্ল্যানিং করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বাচ্চাদের বার্ষিকী পরীক্ষার দিন চলে আসে। পরীক্ষার মধ্যে একদিন লাবণী ম্যাডামকে তার ক্লাসের বাচ্চাদেরই গার্ড দেওয়ার জন্য পাঠানো হয়। এই প্রীতি, তোকে কি করতে হবে জানিস তো? এখন নয়, আধ ঘন্টা পরে তোর কাজ শুরু করে দিবি। আর তোকে যে কাগজটা দিয়েছিলাম ওটা ঠিক করে রাখ, ওটা হারিয়ে ফেলিস না যেন। তুই চিন্তা করিস না, আমার সব মনে আছে। আজকে কোয়েশ্চেনে খুব কঠিন এসেছে, ম্যাডামের সঙ্গে এটা আজকে করতেই হবে। আধ ঘন্টা পর প্রীতি তার জায়গা থেকে হঠাৎই উঠে দাঁড়ায়। প্রীতি জায়গা থেকে উঠে লাবণী ম্যাডামের কাছে যায়। কি হলো, তুমি জায়গা থেকে উঠে আসছো কেন? কিছু লাগলে আমাকে বলো। তোমার কি শীত লাগবে? আমি আপনাকে কিছু দিতে চাই ম্যাডাম, এই নিন।
এই বলে প্রীতি ম্যাডামের হাতে একটা ছোট কাগজের টুকরো দিয়ে চলে যায়। সেই কাগজে লেখা ছিল, আপনার শাড়ির পেছনের দিকটা ছিঁড়ে গেছে আর সেই জন্য সবকিছু দেখা যাচ্ছে। এই লেখাটা পড়ে প্রীতি ম্যাডাম প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। ক্লাসের বাচ্চারা সবাই তার দিকে তাকিয়ে হাসতে থাকে। সে তাড়াতাড়ি করে বাথরুমের দিকে চলে যায়। প্রীতি ম্যাডাম বাথরুমের মধ্যে ভালো করে আয়নায় নিজেকে দেখতে থাকে, কিন্তু সে তার শাড়ির কোনো অংশই ছেঁড়া দেখতে পায় না। এ কি, আমার শাড়ি তো একদম ঠিক আছে। তাহলে বাচ্চারা যে বললো আমার শাড়ি ছিঁড়ে গেছে, তাহলে কি বাচ্চারা আবার আমার সঙ্গে মজা করেছে? ও মাই গড, আমাকে গার্ড দিতে হবে, তাড়াতাড়ি ক্লাসে যেতে হবে। এই বলে প্রীতি ম্যাডাম তাড়াতাড়ি করে ক্লাসরুমে চলে যায়, কিন্তু সেখানে এসে দেখে প্রিন্সিপাল ম্যাডাম ওই ক্লাসরুমে দাঁড়িয়ে আছে। কোথায় ছিলে তুমি? তোমার মধ্যে কোনো দায়িত্ববোধ নেই, তাই না? পরীক্ষা চলছে, তোমাকে পরীক্ষা সেন্টারে গার্ড দেওয়ার জন্য পাঠানো হয়েছে, আর তুমি বাচ্চাদেরকে গার্ড না দিয়ে ঘুরে বেড়াচ্ছ। না ম্যাডাম, আপনি ভুল ভাবছেন। আসলে বাচ্চারা আমার সঙ্গে একটা খুবই বাজে ব্যবহার করেছে। আপনি একবার ব্যাপারটা শুনুন। তোমার কোনো কথাই শুনতে চাই না। তোমাকে আর কোনোভাবেই আমি এই স্কুলে রাখতে পারবো না। তোমার মধ্যে টিচার হওয়ার কোনো যোগ্যতা নেই। এমনিও তোমার গায়ের কালো রঙের জন্য বাচ্চারা তোমাকে পছন্দ করে না, তোমার ক্লাস করতে চায় না। তোমার জন্য আমাদের স্কুলের নাম খারাপ হচ্ছে। তাই আজকে তুমি চিরদিনের জন্য এই স্কুল থেকে চলে যাও। ম্যাডাম, এরকম করবেন না, দয়া করে আমাকে স্কুল থেকে বের করবেন না। এই স্কুলটাই আমার সবকিছু। এই স্কুলের প্রতি, বাচ্চাদের প্রতি আমার অনেক ভালোবাসা আছে। এই স্কুলটা নিয়ে আমার অনেক স্বপ্ন। আপনি দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি এখান থেকে চলে যাও। বাচ্চাদের পরীক্ষা হচ্ছে, ওদের ডিস্টার্ব করো না। চোখে জল নিয়ে লাবণী ম্যাডাম স্কুল থেকে বেরিয়ে যায়। স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর লাবণী ম্যাডাম স্কুলের দিকে তাকিয়ে চোখে জল ফেলতে থাকে। তার কিছুতেই স্কুল ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা করে না। ওই স্কুলের সঙ্গে তার অনেক স্মৃতি জড়িত ছিল, তাই সে এক দৃষ্টিতে স্কুলের দিকে তাকিয়ে চোখে জল ফেলতে থাকে। নানান কিছু ভাবতে থাকে। এমন সময় হঠাৎ করে সে স্কুলের মধ্যে থেকে বাচ্চাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। আসলে যেই রুমে লাবণী ম্যাডাম পরীক্ষার গার্ড দিচ্ছিল, সেই ক্লাসরুমে শর্ট সার্কিটের জন্য আগুন লেগে যায়। লাবণী ম্যাডামকে তাড়িয়ে দেওয়ার পর ওই ক্লাসরুমে অঙ্কিতা ম্যাডামকে গার্ড দেওয়ার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু ক্লাসের মধ্যে আগুন দেখে অঙ্কিতা ম্যাডাম কোনো কিছু না ভেবে নিজের জীবন বাঁচিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। সেই বাচ্চাগুলো ভয়ে আতঙ্কিত হয়ে কান্নাকাটি করতে থাকে। অঙ্কিতা ম্যাডাম, দয়া করে আপনি আমাদেরকে বাঁচান। ম্যাডাম, আপনি আমাদেরকে বাঁচান। ম্যাডাম, আপনি কিছু একটা করুন, আমরা না হলে মরে যাব। কত আগুন! এই আগুনের মধ্যে দিয়ে আমরা কিভাবে বাইরে যাব? ম্যাডাম, তাড়াতাড়ি আমাদেরকে বাঁচান। আগুন লেগে যাওয়ার খবর পেয়ে স্কুলের সমস্ত টিচাররা সেখানে চলে আসে, কিন্তু এই ক্লাসরুমের মধ্যে প্রবেশ করার সাহস কারোরই ছিল না। লাবণী ম্যাডাম এমন পরিস্থিতিতে শুধুমাত্র তার স্কুলের বাচ্চাদের কথাই চিন্তা করে। সে কোনো রকমে ওই আগুন লেগে যাওয়া ক্লাসরুমের মধ্যেই ঢুকে পড়ে আর এক এক করে বাচ্চাদেরকে বাইরে নিয়ে আসে। এই কাজটা করতে গিয়ে লাবণী ম্যাডামের হাত পায়ের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। স্কুলের সমস্ত টিচাররা তাকে হাসপাতালে নিয়ে যায়। তোমার সাহসিকতা দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি। আমাকে ক্ষমা করে দাও লাবণী। আমরা স্কুলের সমস্ত টিচাররা, স্কুলের বাচ্চারা সবাই খুব লজ্জিত। তোমার গায়ের কালো রঙের জন্য আমরা তোমাকে অনেক অপমান করেছি। এমনকি আমি তোমাকে স্কুল থেকেও তাড়িয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু আজকে তোমার জন্য আমাদের স্কুলের মুখ উজ্জ্বল হয়েছে। চারিদিকে সবাই তোমাকে বাহবা দিচ্ছে। তুমি আজকে খুবই সাহসিকতা দেখিয়েছো। বাচ্চাদের কিছু হয়নি তো ম্যাডাম? ওরা সবাই ঠিক আছে তো? সবাই ঠিক আছে। যে স্কুলে তোমার মতো একজন শিক্ষিকা থাকবে, সেই স্কুলের কখনো কোনো ক্ষতি হতে পারে? তোমার জন্য একটা সুখবর আছে লাবণী। তোমার এই সাহসিকতার জন্য রাজ্য সরকার থেকে তোমাকে সম্মানিত করা হবে। সেই সাথে তোমার প্রমোশন হবে আর তুমি ইনক্রিমেন্টও পাবে। আগামী দিনের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা জানাই। আর তুমি চিন্তা করো না, রাজ্য সরকার থেকে সবচেয়ে বড় ডাক্তার এই হসপিটালে পাঠানো হয়েছে তোমার চিকিৎসার জন্য। কয়েক মাসের মধ্যেই লাবণী ম্যাডাম সুস্থ হয়ে ওঠে। সরকার থেকে তার শরীরের পুড়ে যাওয়া অংশে সার্জারি করে দেওয়া হয়, তাই সে আবার আগের মতো সুন্দর হয়ে যায়। এই ঘটনার পর সকলে নতুন করে লাবণী ম্যাডামকে স্কুলে স্বাগত জানায়। সেদিনের পর থেকে লাবণী ম্যাডামকে তার প্রাপ্য সম্মান এবং মর্যাদা দেওয়া হয়। স্কুলের সমস্ত বাচ্চারা লাবণী ম্যাডামকে দেখে অনুপ্রাণিত হয় এবং সবাই মন দিয়ে পড়াশোনা করতে থাকে।